সবাইকে মাইন্ড জোন্সের তরফ থেকে আমি আমন্ত্রণ জানাই। আজকে আমরা বায়োলজি অর্থাৎ জীববিদ্যার প্রথম যে চ্যাপ্টার রয়েছে জীবের জনন, সেই সম্পর্কে আমরা আলোচনা করব কিছু। তো এখানে জীবের জনন, তো প্রথম অধ্যায় জীবের জনন, এই ব্যাপারে আমরা কিছু জানবো। প্রথমত আসি জনন। একটা জিনিস বলে রাখা দরকার, জীবের অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য, অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে এক বৈশিষ্ট্য হয় জনন। অর্থাৎ জীব যদি হবে তার মধ্যে এই জননের বৈশিষ্ট্য থাকে। বিভিন্ন প্রকারের জনন দেখা যায়, যে কোনো জননের মাধ্যমে তারা কি করে, তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে। জীবের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই জনন। জননের এই ব্যাপারটা আসলে একটা জিনিস এসে যায় যে জনিত্রী আর একটা হচ্ছে অপত্য। অপত্য, জনিত্রী আর যে রয়েছে অপত্য, জনিত্রী এবং অপত্য, এই যে জনিত্রী রয়েছে, জনিত্রী কাকে বলা হয় না, যে জীব থেকে অপত্য জীব তৈরি হয়, যে জীবটি থেকে অপত্য উৎপন্ন হলো তাকে বলা হয় জনিত্রী। এবং যে জীব থেকে অপত্য তৈরি হয় তাকে বলা হয় জনিত্রী, এবং জনিত্রী থেকে যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় অপত্য জীব। অর্থাৎ এখানে জনন জানতে গেলে দুটো জিনিস ক্লিয়ার থাকবে, একটা জনিত্রী জীব আর একটা অপত্য জীব। অর্থাৎ জনিত্রী হচ্ছে পিতা মাতার এই ব্যাপারটা আসতে যায় এখানে, অর্থাৎ যেটা থেকে অপত্য তৈরি হচ্ছে, আর একটা জনিত্রী যে জনিত্রী থেকে যে জীবটি তৈরি হলো তাকে বলা হয় অপত্য জীব। এটা ভালো করে মনে রাখবে তোমরা। জনন, তাহলে জনন যদি এর একটা সংজ্ঞা নিরূপণ করা যায়, সংজ্ঞাটা কি বলবো? প্রথমত জনন হচ্ছে একটি জৈবিক পদ্ধতি। সেই জৈবিক পদ্ধতির মাধ্যমে কোন জীব তার সত্তা এবং আকৃতি বিশিষ্ট জীব উৎপাদনের মাধ্যমে তার অস্তিত্ব এবং সংখ্যা বৃদ্ধি করে, তাকে জনন বলা হয়। তাহলে এখানে ভালো করে তোমরা খেয়াল রাখো সংজ্ঞাটা আমি কি বললাম। জনন একটি জৈবিক পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কোনো জীব তার নিজ সত্তা এবং আকৃতি বিশিষ্ট অপত্য জীব তৈরি করে, যার মাধ্যমে তার অস্তিত্ব বজায় রাখে এবং সংখ্যা বৃদ্ধি করে, তাকে বলা হয় জনন। ঠিক আছে? এরপরে আমাদের জানা দরকার জননের প্রয়োজনীয়তা বা সবচেয়ে গুরুত্ব কি। জননের গুরুত্ব কি? অনেকটাই গুরুত্ব রয়েছে, আমি কয়েকটি বলছি, তোমরা মনে রাখবে। জননের আমি সংজ্ঞা বলার সময় বলেছি যে অস্তিত্ব বজায় রাখা, তাহলে এটা একটা বৈশিষ্ট্য বলতে পারি যে অস্তিত্ব বজায় রাখা জননের একটি গুরুত্ব। দ্বিতীয় বৈশিষ্ট্য আমি সংজ্ঞা বলার সময় এখানে বলেছি যে সংখ্যা বৃদ্ধি হয়, তার মানে জননের মাধ্যমে জীবের সংখ্যা বৃদ্ধি হয়। তৃতীয় নম্বর বলতে পারি জননের মাধ্যমে কি হয় না, মিউটেশন ঘটতে পারে। সাধারণত যৌন জননের ক্ষেত্রে এটা দেখা যায়। আর কি হয়, প্রকরণ ঘটতে পারে, জীবের যে ভারসাম্য আছে সেটা বজায় রাখা। তাহলে এগুলি হলো জননের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তাহলে এখানে আমি সংজ্ঞা বলার সময় কিন্তু দুটো বলেই দিয়েছি, এটা মনে রাখা, অর্থাৎ অস্তিত্ব বজায় রাখা এবং সংখ্যা বৃদ্ধি করা। এরপরে আমরা আসবো জননের প্রকার। জননকে বিভিন্ন প্রাণীদের বা জীবের মধ্যে যে সমস্ত জনন রয়েছে সেগুলোকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। প্রথমে 1 নম্বরে লিখেছি কি অঙ্গজ জনন, দ্বিতীয় নম্বরে রয়েছে অযৌন জনন,
তৃতীয় নম্বরে যৌন জনন, চতুর্থ নম্বরে অপুংজনী জনন। তাহলে জননকে আমরা চার ভাগে ভাগ করলাম। এক প্রকার জননের নাম হচ্ছে অঙ্গজ জনন, এক প্রকার হচ্ছে অযৌন জনন, আর এক প্রকার হচ্ছে যৌন জনন এবং অপুংজনী জনন। তাহলে এগুলো হচ্ছে জন্মের প্রকার। এরপর আমাদের যেটা জানা দরকার, প্রত্যেকটা সম্পর্কে প্রত্যেকটার সংজ্ঞা একটু ভালো করে মনে রাখবে। তাহলে অঙ্গজ জনন বা অযৌন জনন, যৌন জনন, অপুংজনী জনন, হয়তো পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে, তো সেখানে সংজ্ঞা লিখতে হয় অনেক সময়। তো লিখতে হলে তোমাকে এই সংজ্ঞাগুলো কিন্তু ভালো করে জানা রাখা দরকার, জেনে রাখো। আমি বলছি মানে খুব সহজ করে। অঙ্গজ কথাটা মনে আছে, এখানে কথাটা দেখো এখানে লেখা রয়েছে অঙ্গজ, অর্থাৎ যে জনন পদ্ধতিতে জীবদেহের কোনো অঙ্গ বা অঙ্গাংশ সেখান থেকে জীবদেহ উৎপাদন, তাকে বলা হয় অঙ্গজ জনন। অর্থাৎ অঙ্গজ জননও এক প্রকার জনন পদ্ধতি বা জননের প্রক্রিয়া, যে পদ্ধতিতে জীবের কোনো অঙ্গ বা অঙ্গাংশ থেকে জীবদেহ উৎপাদন হয় বা অপত্য জীব সেখান থেকে তৈরি হয়, তাকে বলা হয় অঙ্গজ জনন। এরপর যে জননটা রয়েছে সেটা হচ্ছে অযৌন জনন। অযৌন জনন কাকে বলা হয়? এটাও এক প্রকার জনন, যে জনন পদ্ধতিতে গ্যামেট উৎপাদন ছাড়াই, গ্যামেট উৎপাদন ছাড়াই সেখানে কি হবে, রেণু উৎপাদনের মাধ্যমে বা কোষ বিভাজনের মাধ্যমে অপত্য জীব তৈরি হবে। রেণু বিভাজন, রেণু সেখানে হবে বা রেণু উৎপাদনের মাধ্যমে বা সেখানে কোষ বিভাজনের মাধ্যমে গ্যামেট উৎপাদন ছাড়াই জীব উৎপন্ন হয়, তাকে বলা হয় অযৌন জনন। আর যৌন জনন কাকে বলা হয়? যৌন জনন, এই জননের ক্ষেত্রে গ্যামেট উৎপাদন হয়, অর্থাৎ গ্যামেট উৎপন্ন হয় এবং গ্যামেটের দ্বারা দুটি গ্যামেটের মিলন হয়, অর্থাৎ নিষেক ঘটে, সেই প্রকার জননকে বলা হয় যৌন জনন। লাস্ট যেটা রয়েছে অপুংজনী জনন। অপুংজনী জনন কাকে বলে? না, এটাও এক প্রকার জননের প্রক্রিয়া, যে প্রক্রিয়া নিষেক ছাড়াই ঘটে থাকে। নিষেক ছাড়াই যে জনন হয়, অর্থাৎ সেই প্রকার জননকে বলা হয় অপুংজনী জনন। নিষেক ছাড়াই সেখানে দেখা যাবে অনিষিক্ত ডিম্বাণু, অর্থাৎ নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে যে উৎপন্ন হওয়ার প্রক্রিয়া, যে জনন পদ্ধতিতে এটা হয়, তাকে বলা হয় অপুংজনী জনন। তোমরা এগুলো ক্লাস 10-এ হয়তো তোমরা পড়াশোনা করেছো। এই প্রকার জনন কোথায় দেখা যায় সেটাও জানো, যে বোলতা, মৌমাছি, এদের ক্ষেত্রে এই প্রকার জননটি দেখা যায়, অপুংজনী জনন দেখা যায়। তো আজকে যে পড়ার বিষয়গুলো রয়েছে, আমরা সেখানে মূলত তোমাদের অঙ্গজ জনন এবং অযৌন জনন সম্পর্কে কিছু জানবো। তো প্রথম রয়েছে অঙ্গজ জনন। সংজ্ঞাটা আমি আগেই বললাম, আবার বলছি ভালো করে মনে রাখো, যে জনন প্রক্রিয়ায় জীবদেহের কোনো অংশ থেকে জীব উৎপাদন করার যে ক্ষমতা, জীব উৎপাদন যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় অঙ্গজ জনন পদ্ধতি, অঙ্গজ জনন বলা হয়। এরপরে আমরা জানবো এই অঙ্গজ যে জনন রয়েছে, এই অঙ্গজ জননকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত অঙ্গজ জননকে দু ভাগে ভাগ করা হয়। এক প্রকার হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন, আর দ্বিতীয় হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। অঙ্গজ জননকে দুটো ভাগে ভাগ করা হয়, এক প্রকার হচ্ছে প্রাকৃতিক, দ্বিতীয় হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক যে অঙ্গজ জনন রয়েছে, সেই প্রাকৃতিক অঙ্গজ জননের মধ্যে আবার বিভিন্ন রকমের ভাগ। প্রথমত রয়েছে বিভাজন দ্বারা। বিভাজন দ্বারা যে প্রাকৃতিক অঙ্গজ জনন, অর্থাৎ এখানে দেখা যায় সরাসরি এককোষী কিছু জীব রয়েছে, যাদের ক্ষেত্রে এই জননটা সরাসরি কোষ এবং সরাসরি কোষের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে দুই বা ততোধিক অপত্য তৈরি করতে পারে, তাকে বলা হয় বিভাজন পদ্ধতি। তো এই বিভাজন পদ্ধতিতে যখন দুই হবে, তাকে বলা হয় দ্বিবিভাজন এবং ততোধিক, অর্থাৎ সেখানে বহু বিভাজন। অর্থাৎ বিভাজনের আরো দুটো ভাগ হয়, দ্বিবিভাজন এবং বহু বিভাজন। এরপরে হচ্ছে খণ্ডীভবন, দ্বিতীয় খণ্ডীভবন। এটাও প্রাকৃতিক যে অঙ্গজ জনন রয়েছে তার একটি ভাগ। এই খণ্ডীভবনের ক্ষেত্রে দেখা যায় স্পাইরোগাইরার ক্ষেত্রে তার কোনো প্রাকৃতিকগত কারণে দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত হয় এবং সেই খণ্ড অংশ থেকে আবার একটি পূর্ণাঙ্গ জীব তৈরি হয়ে যায়, একে বলা হয় খণ্ডীভবন। এরপর রয়েছে প্রকোদ্গম।
তো কোরকের মাধ্যমে সাধারণত দেখা যায় যে এককোষী ছত্রাক তাদের যে উপবৃদ্ধি বা কোরক তৈরি হয়, পরবর্তী ক্ষেত্রে সেই কোরকটি থেকে পুনরায় জীবটি তৈরি হয়ে যায়। এরপরে হচ্ছে অস্থানিক মুকুল। অনেকগুলো উদ্ভিদ রয়েছে যারা এই অস্থানিক বিভিন্ন মুকুল উৎপাদন করে থাকে। সেই অস্থানিক মুকুল উৎপাদনের মাধ্যমে তাদের প্রাকৃতিক যে অঙ্গজ জনন রয়েছে সেটি সম্পন্ন করে। এই অস্থানিক যে মুকুল রয়েছে সেই অস্থানিক মুকুল আবার বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন মূলজ মুকুল। তো মূলজ মুকুল হচ্ছে পটল, রাঙা আলু ইত্যাদির ক্ষেত্রে। আবার আমরা বলতে পারি কাণ্ডজ মুকুল, গোলাপ, ডালিয়া। পত্রজ মুকুল, পত্রজ মুকুলের মাধ্যমে কি হয়, পত্রজ মুকুলের মাধ্যমেও জনন সম্পন্ন হয়, সেখানে নতুন উদ্ভিদ তৈরি হয়। যেমন আমরা জানি পাথরকুচির কথা শুনেছি, ঠিক আছে। তো পাথরকুচি হচ্ছে পত্রাশ্রয়ী মুকুলের দ্বারা তারা জনন সম্পন্ন করে থাকে। এরপরে হচ্ছে বুলবিলের মাধ্যমে। বুলবিল গঠন হয়, অর্থাৎ চুপ্পি আলু এবং কন্দ আলু প্রভৃতির কন্দ পুষ্প বলা হয়। তো এদের ক্ষেত্রে যে কাক্ষিক মুকুল রয়েছে সেখানে বৃদ্ধি পেয়ে সেটা বুলবিল গঠন করে। পরবর্তী ক্ষেত্রে বুলবিলটি থেকে নূতন দেহ উৎপন্ন হয়। বুলবিল থেকে অনুকূল পরিবেশ যখন পায় সেখান থেকে পুনরায় নূতন একটি উদ্ভিদের উৎপাদন হয়ে থাকে। এরপর রয়েছে পরিবর্তিত কাণ্ড, যেমন আলু, আদা ইত্যাদি। এদের ক্ষেত্রে পরিবর্তিত বিভিন্ন কাণ্ডের মাধ্যমে সেখানে ভূনিম্নস্থ হতে পারে বা অর্ধবায়বীয় কাণ্ড ইত্যাদি রয়েছে, যার মাধ্যমে জনন সম্পন্ন হয়ে থাকে। এরপরে আমরা আসবো অঙ্গজ জননের কৃত্রিম, অর্থাৎ কৃত্রিম যে অঙ্গজ জনন রয়েছে তার কিছু ভাগ সম্পর্কে। তো কৃত্রিম অঙ্গজ জনন বিভিন্ন ভাবে সেখানে সম্পন্ন হয়। এক হচ্ছে শাখা কলম। শাখা কলম করার ক্ষেত্রে কি না, শাখা কলমের ক্ষেত্রে কোনো উদ্ভিদ সেখানে তার একটি নির্দিষ্ট শাখাকে কেটে নেওয়া হয়, সেই শাখা থেকে পরবর্তী সেটা মাটিতে রোপণ করা হয় এবং সেখান থেকে তার একটি নতুন চারা গাছ বা উদ্ভিদ জন্মায়, সেটা শাখা কলমের মাধ্যমে হয়। ডাপা কলম, কোনো একটি উদ্ভিদ তার কাণ্ডাংশকে কি করা হয়, মাটির মধ্যে চাপা দিয়ে রাখা হয় এবং সেখানে জল সিঞ্চন করা হয়। পরবর্তী ক্ষেত্রে সেই কাণ্ডটির যে এই অংশটা রয়েছে পর্বত, সেখান থেকে অস্থায়ী মূল তৈরি হয় এবং পরবর্তী ক্ষেত্রে সেগুলো কেটে নেওয়া হয় এবং সেখান থেকে একটি আমরা উদ্ভিদ পেতে পারি। এরপর হচ্ছে জোড় কলম। এই জোড় কলমের কথা আসলে একটি জিনিস মনে রাখতে হবে, স্টক এবং সিয়ন, অর্থাৎ এখানে একই প্রজাতির দুটো উদ্ভিদ হতে পারে বা একই গণভুক্ত ভিন্ন প্রজাতির উদ্ভিদ হতে পারে। তো এখানে মূলের জন্য যে গোড়া গোছের অংশটিকে নেওয়া হয়, আমি ধরতে পারি এভাবে ধরে নাও, গোড়ায় ধরা হলো। তো এর সঙ্গে প্রথমে যে অংশটি নেওয়া হলো তাকে আমরা বলতে পারি কি, একে বলা হয় স্টক বলা হয়, স্টক। এবং যে এই গাছটিকে আমরা যেটা অর্থাৎ উদ্ভিদ হিসাবে আমরা নেব, সেই যে অংশটাকে দেওয়া হচ্ছে সেই অংশটাকে বলা হয় সিয়ন। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি মূলের জন্য, অর্থাৎ নিচে যেখানে উদ্ভিদের মূলগুলো উৎপাদন হবে, তো সেই অংশটাকে সেটাকে বলা হবে স্টক। এবং যে উদ্ভিদটা আমরা চাচ্ছি পাওয়ার জন্য, যেখান থেকে আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের রেজাল্ট পাবো, অর্থাৎ যে গাছটিকে আমরা চাইছি সেটাকে কি করা হয় না, স্টকের উপরে সেখানে জোড় লাগানো হয়, তাকে বলা হয় সিয়ন। অর্থাৎ জোড় কলমের মাধ্যমে আমরা জোড় কলম একটি পদ্ধতি, যে পদ্ধতি অর্থাৎ এটি একটি কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি, যেখানে আমরা একাধিক উদ্ভিদ উৎপাদন করতে পারি, তৈরি করতে পারি। ঠিক আছে, ভালোভাবে এটা মনে রাখবেন। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে অযৌন জনন সম্পর্কে। অযৌন জনন আগেই বলেছি, অযৌন জনন কাকে বলে, আবার একবার বলছি, ভালো করে মনে রাখার চেষ্টা করো। অযৌন জনন অর্থাৎ যে জনন প্রক্রিয়ায় নিষেক বা বলতে পারে গ্যামেট উৎপাদন ছাড়াই জীবদেহ থেকে বা জীবদেহের কোনো অংশ থেকে জীব উৎপাদন করার প্রক্রিয়া, তাকে বলা হয় অযৌন জনন। অর্থাৎ নিষেক ব্যতীত বা গ্যামেট উৎপাদন ছাড়াই কোনো জীবের বা রেণু উৎপাদন দ্বারা বা কোষ বিভাজনের মাধ্যমে জীব উৎপাদনের যে প্রক্রিয়া তাকে বলা হয় অযৌন জনন।
এই অযৌন জননকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রধান ভাগগুলি আমি সম্পর্কে কিছু বলছি। প্রথমত রয়েছে বিভাজন। অযৌন জনন প্রক্রিয়ার একটি ভাগের নাম হলো বিভাজন। এই বিভাজন পদ্ধতিতে অ্যামিবা বা ইউক্লিনা এই সমস্ত যে প্রাণীগুলি রয়েছে এরা জনন সম্পন্ন করতেছে। এখানে যে ব্যাপারটা দেখা যায়, অর্থাৎ বিভাজনের মাধ্যমে ধরো একটা অ্যামিবা, অ্যামিবার ক্ষেত্রে তো পরবর্তী ক্ষেত্রে কি হয়, অ্যামিবার যে এই যে ঘনপথগুলি রয়েছে এই ঘনপথগুলি বিলুপ্তি ঘটে এবং পরবর্তী ক্ষেত্রে এই অ্যামিবা কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সমভাগে ভাগ হয়ে যায় এবং শেষে দুটি অপত্য জীব সৃষ্টি করে, যেটা হচ্ছে বিভাজনের মাধ্যমে তৈরি করতে হয়। দুই বা ততোধিক এখানেও জীব তৈরি হয়, অর্থাৎ এখানেও বিভাজন সে একই আগের মতনই প্রায়। তো বিভাজন যে রয়েছে এখানে বহু বিভাজন এবং দ্বি বিভাজনের মাধ্যমে দুই বা ততোধিক জীবদেহ উৎপাদন হয়। এরপরে যে পদ্ধতিটি রয়েছে সেটা হচ্ছে পুরোপথ গম। পুরোপথ গমের মাধ্যমে আমি এখানে উদাহরণটা দিচ্ছি, হাইড্রা ক্ষেত্রে এটা দেখা যায়। তো এখানে দেখা যায় কি ব্যাপারটা, হাইড্রা নামক যে জীবটি রয়েছে, কারণ এটা একটা হাইড্রা নামক, তো এখানে যেটা রয়েছে একটা হাইড্রা, আমি এটা চিত্র অঙ্কন করেছি, এটা হচ্ছে জনিষ্ঠী অর্থাৎ মাতৃ। তো এখানে হচ্ছে এই হাইড্রাটা পরবর্তী ক্ষেত্রে এখানে একটা দেখতে পাচ্ছি যে ক্লোরম উৎপাদন হয়েছে। ক্লোরম উৎপাদন পরবর্তী ক্ষেত্রে এই ক্লোরমটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অনুকূল পরিবেশ দিলে সেখান থেকে আবার একটি নতুন হাইড্রা উৎপাদন হয়। অর্থাৎ সেখানে কি হবে, এই ক্লোরমটি নিচে বসে পড়ে এবং পরবর্তী ক্ষেত্রে সেইখান থেকে নতুন হাইড্রা। কেমন? এটা তাহলে ভালো করে মনে রাখবেন। অর্থাৎ পুরোপথ গম এক প্রকার পদ্ধতি যেখানে সেই উপবৃদ্ধি অংশটি বা ক্লোরমটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য। এরপরে যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে গেমিউল গঠন। গেমিউলের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে থাকে স্পঞ্জ। এরা হচ্ছে মিঠা জলে বসবাসকারী স্পঞ্জ, এরা গেমিউল গঠনের মাধ্যমে এই জননটি সম্পন্ন করে। এরপর হচ্ছে রেণু উৎপাদন। অধিকাংশ যারা যে সমস্ত অপুষ্পক উদ্ভিদ রয়েছে তারা রেণু উৎপাদনের মাধ্যমে তাদের অযৌন জনন সম্পন্ন করে থাকে। রেণু উৎপাদনের ক্ষেত্রে এখানে রেণুকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। এক প্রকার হচ্ছে যে রেণু সিলিয়া বা ফ্লাজেলা থাকে তাকে চলরেণু বলা হয়, যেমন ইউরোথিক্সের ক্ষেত্রে দেখা যায়। আরেক প্রকার রয়েছে যে যাদের ক্ষেত্রে অর্থাৎ যে রেণু কোনো করতে পারে না, সিলিয়া বা ফ্লাজেলা থাকে না, তাদের বলা হয় অচল রেণু, যেমন পেনিসিলিয়ামের রেণু বা মিউকাস ইত্যাদি। তো এদের ক্ষেত্রে এই রেণু অনুকূল পরিবেশ পেলে বাতাসের মাধ্যমে রেণুস্থলী থেকে পরিণত রেণুগুলি ছড়িয়ে পড়ে বাতাসের মাধ্যমে এবং অনুকূল পরিবেশে তারা নতুন করে আবার অপত্য সেখানে উৎপাদন করে। এবং শেষকালে এখানে লিখেছি পুনরুৎপাদন। পুনরুৎপাদন বা ইংরেজিতে বলা হয় রিজেনারেশন, একটি পদ্ধতি যেখানের মাধ্যমে যার মাধ্যমে স্পঞ্জ বা চাকরির ক্ষেত্রে দেখা যায় তারা রিজেনারেশন পদ্ধতিতে অযৌন জননটি সম্পন্ন করে। এরপরে আমরা একটা ছোট বিষয় একটু জানবো, সেটা হচ্ছে জীবের জীবনকাল। জীবনকাল কাকে বলা হয় না, জীবনকাল হলো একটি জীব জন্মগ্রহণ করলো, অর্থাৎ জন্মগ্রহণের পর থেকে তার স্বাভাবিকভাবে যে মৃত্যু হবে সেই পর্যন্ত যে সময় তাকে বলা হয় জীবনকাল।
অর্থাৎ জন্মের পর থেকে স্বাভাবিক মৃত্যুর সময় পর্যন্ত যে সময়কাল তাকে বলা হয় জীবনকাল। বিভিন্ন প্রাণী এবং জীবে বা উদ্ভিদের ক্ষেত্রে এই যে জীবনকাল বিভিন্ন রকম, অর্থাৎ প্রত্যেকের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রয়েছে। তো এখানে আমি কয়েকটা উল্লেখ করেছি জাস্ট মানুষের ক্ষেত্রে। প্রথমে এখানে মানুষও দিয়েছি। তো মানুষের ক্ষেত্রে যে ব্যাপারটা রয়েছে তার জীবনকাল হচ্ছে 100 বছর। এখানে কচ্ছপের যা রয়েছে, কচ্ছপ 200 বছর। ইঁদুরের ইঁদুর যে রয়েছে, এই ইঁদুর তার 4 বছর পর্যন্ত হচ্ছে তার জীবনকাল। এছাড়া আরো অনেক প্রাণী রয়েছে যাদের জীবনকাল তোমরা বই থেকে ভালো করে একটু মুখস্থ করবে। আমি কয়েকটা বললাম, আর কয়েকটা বলছি জাস্ট। গরু 20 থেকে 25 বছর জীবনকাল হয়ে থাকে। খরগোশ 13 বছর। আর কুকুর 20 থেকে 30 বছর। আবার কিছু গাছ রয়েছে যেমন বট গাছ প্রায় 200 বছর বাঁচে। তাহলে এটা আমাদের জানা রইল। এরপরে লাস্ট আর কি যেটা জানবো সেটা হচ্ছে অযৌন জননের গুরুত্ব। অযৌন জননের গুরুত্ব কি না, এই প্রকার জননের দ্বারা কি হয়, কম সময়ের মধ্যে অধিক জীব পাওয়া যেতে পারে, অধিক জীব পায়। দ্বিতীয়, এই প্রকার জননের ক্ষেত্রে দেখা যায় মাতৃ অর্থাৎ জনিত্রী জীব এবং অপত্য জীব সমগুণ সম্পন্ন হয়ে থাকে, সমগুণ সম্পন্ন হয়ে থাকে। আর গুরুত্ব কি, যেহেতু এখানে গ্যামেট উৎপাদন ছাড়া এই প্রকার অযৌন জননের মাধ্যমে জীব তৈরি হয়, তাই এদের মিউটেশন বা এদের প্রকরণ এইগুলো খুব কম, এগুলো ঘটে না। যার ফলস্বরূপ কোনো প্রতিকূল পরিবেশে এরা সহজেই মারা যায়। তাহলে এটি ভালো করে তোমরা গুরুত্বগুলো একটু মনে রাখবে। তাহলে অযৌন জননের আমরা জানলাম কি, যে এই প্রকার জননের মাধ্যমে অল্প সময়ে অধিক আমরা জীব পেতে পারি। দ্বিতীয়ত, এর যে জীব উৎপাদন হয় সেই প্রাণী বা জীবটি হচ্ছে মাতৃ অর্থাৎ জনিত্রী এবং অপত্য গুণ সমবৈশিষ্ট্য সম্পন্ন হয়। তৃতীয়, এই প্রকার জীবের মধ্যে কোনো ভেদ বা অপকরণ বলতে পারে বা মিউটেশন লক্ষ্য করা যায় না। তাই অনুকূল পরিবেশে যদি প্রতিকূল পরিবেশ আসে তাহলে এরা কিন্তু সহজেই মারা যায়। আজকে আমি জননের কেবল তোমাদের অঙ্গজ জনন এবং অযৌন জনন সম্পর্কে আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্ষেত্রে যে জীবের জননের আরো বিষয়গুলো রয়েছে সেগুলো পরের ক্লাসে আমি আবার নিয়ে আসছি তোমাদের কাছে।